এখন রিজওয়ানা হাসান হলো কি, উনি তো কথা বেশি বলেন এবং সুযোগ পাইলেই কথা বলেন, মানুষকে জ্ঞান টেন দেন। মাঝখানে একবার তো বললে বিরাট আলোচনা আসলেন যে 52 বছর পলিটিক্যাল পার্টিগুলি কিছু করতে পারে নাই বলে ওনাদের আসার প্রয়োজন হয়েছে। আইসা যে কি করছে এটা তো 18 মাসে আমরা দেখালেছি। তো তাও কিন্তু ওনার মুখের কিন্তু ফুলঝুরি কম ফুটে না। উনি মানে কি যোগ্যগুলো কি অযোগ্যগুলো এগুলি নিয়ে একদিন আলোচনা হবে এই দেশে। আমি যদি বলতাম আপনি দেয়ার কে, আমি যদি বলতাম আমি ওনাকে ভোট দেইনি, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ওনাকে ওখানে আসতে দেইনি, অথচ আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা কন্ডাক্ট করার জন্য। যে আমার একদম টু দ্য পয়েন্টে একদম তাৎক্ষণিকভাবে এটা ধরে ফেলেছি, খপ করে ধরছে। এখন সে স্লিপ অফ টাং হোক আর যাই হোক, তারা ওই পরবর্তী সরকার এবং কোনো সরকার সে তারা কখনোই যাবে না। এটি তো তত্ত্বাবধায়ক সরকারের মূল যে থিমটা বলা হয়েছে। যারা মাসুদ কামাল, আপনার কাছে এই প্রশ্নটাই করছি যে রিজওয়ানা বলেছেন আমরা ধর্মীয় দলগুলোকে মেইন স্ট্রিমে আসতে দেইনি, একটি সংসদের বিরোধী দল হওয়ার পরে তো আসলে অনায়াসে বলা যায় জামায়াত এখন মেইন স্ট্রিমে চলে গেছে কিনা, এটা একটা প্রশ্ন। আর মেইন স্ট্রিম বলতে আসতে দেয়নি বলতে কি আপনি কি এটা মনে করেন কিনা জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়নি? না, উনি তো বলেছেন, দেখেন আগে একটা সিস্টেম ছিল, আমরা দেখতাম, এটা প্রথম শুনেছিলাম আমরা যখন নাকি নাজমুল হুদা সাহেব আমাদের তথ্যমন্ত্রী ছিলেন, মনে আছে কিনা মঞ্জু ভাইয়ের, তখন একবার উনি বলেছিলেন যে স্লিপ অফ টাং হয়েছিল না, প্রথম আমরা স্লিপ অফ টাংটা শুনলাম প্রথম ওখানে। তো এখন রিজওয়ানা হাসান হলো কি, উনি তো কথা বেশি বলেন এবং সুযোগ পাইলেই কথা বলেন, মানুষকে জ্ঞান টেন দেন। মাঝখানে একবার তো বললে বিরাট আলোচনা আসলেন যে 52 বছর পলিটিক্যাল পার্টিগুলি কিছু করতে পারে নাই বলে ওনাদের আসার প্রয়োজন হয়েছে। এটা বলে তিনি বেশ আলোচনা, রাজনৈতিক দলগুলো কোনো সংস্কার করে নাই এটা বলছিলেন। 52 বছর রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা মেটাতে পারে নাই, এই জন্যই তাদেরকে আসতে হয়েছে। আইসা যে কি করছে এটা তো 18 মাসে আমরা দেখালেছি। তো তাও কিন্তু ওনার মুখের কিন্তু ফুলঝুরি কম ফুটে না। উনি মানে কি যোগ্যগুলো কি অযোগ্যগুলো এগুলি নিয়ে একদিন আলোচনা হবে এই দেশে, কোনো সমস্যা নাই। এক পরিবেশ মন্ত্রী ছিলেন, ঘোষণা দিলেন, পলিথিনও তো বন্ধ করতে পারেন না, ডায়ালগের কিন্তু তার কোনো কমতি আসলো না। যাই হোক, কথা বেশি বলে যেটা হয় আর কি, আর নিজের অতিরিক্ত জ্ঞানী মনে করলে যা হয় এটা ওনার ক্ষেত্রে হয়েছে। উনি দেখেন অত কিছু বলা দরকার নেই, উনি কী প্রসঙ্গে কেন কিভাবে কি বলেছেন ওই ভিডিও তো আমরাও দেখছি। পরে বলবে যে না আগের দিন আমার মন খারাপ ছিল এই কারণে, এই জন্য এই কথাটা হয়েছে, এটা হইতে পারে, হইতেই পারে, কার কী কারণে কী হয় সব তো আমি জানবো না, কিন্তু যেটুকুনি উচ্চারণ করেছেন ওইটুকু তবে আমরা দেখছি ভিডিওতে। ওখানে গিয়ে এই কথা জাস্ট আমি দুইটা কথা বলবো, ওই নাকি এই কথাটা বলেন নাই যে ওই দলটাকে যারা নাকি আপনার যারা নারীদেরকে সম্মান করে নেয়, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারায় প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি। এই বাক্যটা উনি বলছেন কিনা, এই বাক্যটা ধরলে বাকি ঢোকার দরকার নেই রে ভাই। মানে যদি উনি বলতেন যে তারা মূল ধারায় আসতে দেয়নি তাহলেও মানতাম, কিন্তু তারা বিরোধী দলে থাকলেও এখন এই কথাটা উনি বলে দিচ্ছেন, তার মানে যারা বিরোধী দলে এখন আছে উনি তাদেরকে মিন করছেন। সেই বিরোধী দলে মঞ্জু ভাইরাও থাকতে পারে, হয়তো মঞ্জু ভাইকে মিন করছে, আরে পাশই করতে দেবো না, দেন এটা বেশি উগ্র, আর পাশই করতে দেবো না, হয়তো ভাবছে তারা কেউ পাস করতে পারে নাই। এখন কি হয়েছে কি না হয়েছে কি ভাবছেন, বাট যখন উনি ওনাদের দুইটা স্টেট দুটা ভাগ করে দিয়েছেন যে এরা বিরোধী দলেও আছে কিন্তু এদেরকে আমরা ওই দলে যাইতে দিই নাই, মূল ধারায় আসতে দিই নাই, এটার মানে হলো। আর সবচেয়ে বড় হলো যে একটা কথা, আমরা তাদেরকে দেইনি, এই শব্দটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি ছিলেন সরকারে, আপনার তো দেওয়া না দেওয়ার অবস্থানে তো আপনি ছিলেন না। আমি যদি বলতাম আপনি দেয়ার কে, আমি ওনাকে ভোট দেইনি, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ওনাকে ওখানে আসতে দেইনি, অথচ আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা কন্ডাক্ট করার জন্য, তাহলে তো এটা পক্ষ নিয়ে নিলেন ভাই। এবং এই কাজটা যেটা মঞ্জু ভাই বললেন যে এই সন্দেহটা এখন মানুষের মধ্যে তৈরি হবে এবং ধীরে 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 এই সন্দেহটা বাড়তে 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 এটা একসময় পাবলিক পারসেপশনের রূপ নেবে। জামাত যে কাজটা করছে, জামাত একদম টু দ্য পয়েন্টে একদম তাৎক্ষণিকভাবে এটা ধরে ফেলেছে, খপ করে ধরছে। এখন সে স্লিপ অফ টাং হোক আর যাই হোক, জামাত তুমি জায়গা মতো জায়গাটাকে ধরে ফেলেছে। এবং এই যে ধরছে এই জিনিসটা হলো সরকারের জন্য, এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকেন তাদের জন্য একটা লেসন, যে ভাই আমি তো বলি যে একটা বিরোধী দলের একটা এটি হওয়া উচিত, একটা বিরোধী দল প্রতিটা পদে পদে ভুলগুলি ধরাই দিবে,
যে আপনি এটা করতে পারেন না, এটা আপনি কেন করছেন, এবং ওনারা ঠিক সেই কাজটাই করছে। এবং উনি যে বলছে এদেরকে তদন্তের আওতায় আনতে হবে, এটা তো একটা জেনুইন দাবি, এটা আমারও দাবি, এটা আমারও দাবি যে খলিলকে এবং রিজওয়ানা হাসানকে এদেরকে তদন্তের মুখে আনতে হবে। কারণ খলিল সাহেব আমি দেখেন বলি, আমি অনেক ছাড় ধরা জায়গায় আমি বিএনপিকে হাজার রকম ছাড় দিতেছি, যে নতুন দল আসছে কি করে দেখি, ওয়েট করি, অমুক তমুক সব মানতে রাজি আছি। কিন্তু তার আগে ভাই আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে হোয়াই খলিল। বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের জন্য সবাই আন্দোলন করছে, সব পলিটিক্যাল পার্টির আন্দোলনে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার জিনিসটা কি? এটা বিএনপি চায়? বিএনপি চায় না এখন আমার মনে হয়। খলিলকে আনার মাধ্যমে বিএনপি প্রমাণ করছে তারা এটা চায় না, তারা আপোষ করে ক্ষমতায় থাকতে চায়। খলিল তো তত্ত্বাবধায়ক সরকার ধরলাম আমি, যে সরকারটা নির্বাচন কন্ডাক্ট করবে তারা ওই পরবর্তী সরকার এবং কোন সরকার সে তারা কখনোই যাবে না। এটি তো তত্ত্বাবধায়ক সরকারের মূল যে থিমটা। তো উনি তো উনি বলে না এখানে এই চেয়ার থেকে ওই চেয়ারে বসি, আর তো কোনো চেঞ্জ করে নাই সে। তো এই জিনিসটা বিএনপি কিভাবে অ্যাডমিট করলো ভাই, আমি এটা আমার বিশেষ করে আমি চিন্তা করছি যে কেন আমি হিসাবটাই মিলাতে পারি না। এবং আমার কাছে আরও অবিশ্বাস্য লাগছে যে বিএনপির মতো দল এই এতগুলি আসন পাইছে, আর দেশের মানুষ তাদেরকে এরকম একটা ম্যান্ডেট দিচ্ছে, এরকম একটা ম্যান্ডেট নিয়ে তারা এরকম একটা মানে কি বলবো এটা আপনাকে, মানে বিতর্ককে তারা কেন ইনভাইট করতেছে এটাই আমি বুঝলাম না। এটার কোনো ইন্ধন বা কোনো ডিপ স্টেট যা বিষয়ের কথাগুলো আসছে ভাই চাপচুপ হলে আমি মানতে রাজি না। আসলে আমাকে যদি বিএনপি বলে আমরা ডিপ স্টেটের চাপে করছি, তাহলে আপনি তাহলে ক্ষমতায় আসাই উচিত হয় নাই। আপনি যদি ডিপ স্টেটের চাপ একদিনও হ্যান্ডেল করতে না পারেন, তাহলে আপনার ক্ষমতা তো আসাই উচিত হয় নাই। তাহলে তো আমরা ভুল করছি আপনার আইনা ক্ষমতায়। ভাই আমি তো ডিপ স্টেটকে ক্ষমতায় বসাই নাই, আমি তো একটা পলিটিক্যাল পার্টিকে বসাইছি। আমি তো মনে করি এই দেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএনপি জনগণ ছাড়া আর কারো মুখের দিকে তাকাবে না। এটা তো তারও ডেঞ্জারাস কথা। আপনি যদি কেউ যদি বলে যে আমি ডিপ স্টেটের কথায় এটা করেছি, এটা তো ডেঞ্জারাস কথা। এটা তো রাষ্ট্রের স্বাধীনতা এটা তো আমরা মানতে চাই না। ওনাদের স্লোগান কি? সবার আগে বাংলাদেশ। তো সবার আগে যে বাংলাদেশ না, এটা তো খলিল বুঝাই দিছে। খলিল তো নিজেও বলছে যে আমি তো জোর করে যাই নাই। তার মানে কি উনি জোর করে যায় না, মানে ওনাকে ডেকে আনছে। কি এমন জিনিস সেটাকে আনতে হবে? আমার সঙ্গে বিএনপির দুই একজন লিডারের সঙ্গে কথাবার্তা হয়েছে, ওনারা কোনো জবাব দিতে পারে না আসলে। এবং দিতে না পারে পরে একটা অজুহাত হিসেবে বলে যে উনি তো খুব এক্সপার্ট, উনি অনেক ঝানু কূটনীতিবিদ, এই জন্য আমরা মনে করছি এটা আনলে আমাদের ভালো হবে। আমি তখন তাকে বললাম ভাই আমার একটা কথা বলেন, খলিল সাহেব যে একজন ঝানু কূটনীতিবিদ এর একটা প্রমাণ আপনি আমার দেখান। সে যখন নাকি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতো, এটা কোনো সন্দেহ নাই। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালীন সে চাকরি ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পর 2001 সালে যখন নাকি লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট আসছে, তত্ত্বাবধায়ক সরকার, তখন লতিফুর রহমান সাহেব তাকে ডাইকে আনছে। এবং তাকে যে ডাইকে আনছে এটা কিন্তু তার ওই ঝানুগিরির কারণে না, আত্মীয় হয় ভাই, সম্পর্কে ভাইরা, শ্যালক না, এই শ্যালককে নিয়ে আইছে আত্মীয়রে আইনে নিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে 2টা প্রমোশন দিছে। ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রথম দিন সকালে বানাইছে ডেপুটি সেক্রেটারি হিসেবে তাকে নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে বিকালে লতিফুর রহমানের যিনি পিএস হবে সেই পোস্টটা সম্ভবত জয়েন্ট সেক্রেটারি ছিল, বিকালবেলা তাকে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে ওনার পিএস বানাইছে। কিন্তু সেই লোক, এবং তারপর সে একটা স্ক্যান্ডালের সঙ্গে জড়াই যাওয়ার পর তার মেয়াদ শেষ হওয়ার আগে সে দেশ ছেড়ে পলাইছে। সে একটা সরকারি কর্মচারী, প্রথমবারও সে সরকারের সঙ্গে না বলে হয়ে চলে গেছে, লিয়েন টেন নিয়ে গেছে। পরে তার সে যে একটা ঝানু কূটনীতিবিদ, এটা বুঝলাম কোথায়? এটা বুঝলাম না। কিভাবে বুঝলেন আপনি? ধন্যবাদ।